মাস সময় নিয়ে চা শেষ করে, তারপর রুমের দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ে। নিজের ফোনটা হাতে নিয়ে রিদিতের ফেসবুক আইডিতে যেয়ে ওর ছবি দেখতে থাকে। এই মানুষটাকে ছাড়া মেহেরিমার একটুও চলবে না, হোক না সে রাগী, তাতে কি, কেয়ারের মতো কম না। সকাল 7টায় মাধবীটাকে ধর্মরিয়ে উঠে বসে মেহেরিমা। গতকাল রাতে হৃদিতের ছবি দেখতে দেখতে কখনই ঘুমিয়ে পড়েছিল মেহেরিমা বুঝতেই পারেনি। গতকালের সব কথা ভুলে মুচকি হেসে বিছানা ছাড়ে ও। দরজা খুলতে মাধবীর ভীত উত্তেজিত মুখটা দেখে মেহেরিমা বলে, কি হয়েছে মধুপু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহু, পলাশ ভাইকে অর্ধমৃত অবস্থায় ওদের বাড়ির গেটের সামনে পাওয়া গেছে আজ সকালে। কি? হ্যাঁ, বাম হাতটা নাকি ভারী কিছু দিয়ে আঘাত করে একদম থেতলে দিয়েছে। ডান হাতটার কোনো অংশই নেই। চোখ দুটো উপড়ে ফেলেছে। পা আর বুকে নাইফ দিয়ে করা হাজারো আঁচড়ের দাগ। কপালে পেরেক টাইপের কিছু একটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লেখা, মাই লিটল সানশাইন। মাথার একাংশ থেতলে দেওয়া, মেইন পয়েন্টে আঘাত করে রক্তাক্ত করা। জিহ্বাটাও নেই, দাঁতগুলোও ভেঙে দিয়েছে। আমাকে সামিয়া বলল, ওরা নাকি নিজের চোখে দেখেছে এমন বীভৎস দেহ। মাধবীর থেকে এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে মেহেরিমা থরথরিয়ে কেঁপে ওঠে। ওর মনে পড়ে যায় 3 মাস আগের কথা। মেহেরিমা সবে কলেজে অ্যাডমিট হয়েছে তখন। একদিন কলেজে থেকে ফেরার সময় ওকে নিশান নামের একটা ছেলে খুব বাজে ভাষায় টিজ করেছিল। মেহেরিমা প্রতিবাদও করেছিল, কিন্তু বাসায় এসে সে বাজে কথাগুলো শুধু কানের কাছে বাজতে থাকে। তাইও নিজেকে সামাল দিতে না পেরে সেই রাতে খুব কান্না করেছিল। ঠিক এইভাবেই তার পরের দিন ছেলেটাকে অর্ধমৃত অবস্থায় তাদের বাড়ির পাশের নোংরা ডোবাতে পাওয়া যায়। তার গালেও খুঁচিয়ে খুঁচিয়ে লেখা ছিল, মাই অ্যানাবেলা। সেই ছেলেটা বেঁচে আছে, তবে ওর থেকে মরে যাওয়াই বোধহয় শান্তির। ছেলেটা একদম বিছানাগত কথা বলতে পারে না, একা একা নড়তে চলতে কিছুই পারে না। ছেলেটা শহরে পড়তো, ড্রাগ নিত, বখাটে বেয়াদব ছিল, মেয়ের প্রতি নেশা ছিল। গ্রামের সবাই যেন জানতো ছেলেটার এমন পরিণতি হবে। মেহেরিমা আর ভাবতে পারছে না। মেহেরিমা কেঁপে পড়ে উঠে যেতে নিলে অবনী শেখ 2 হাতে আগলে নেন নিচের মেয়েকে। মেহেরিমা কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলে, পলাশ কোথায় এখন? সেই ভোরেই ওনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। এতক্ষণে পৌঁছে ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে বোধহয়। এখন আল্লাহ ভরসা। মাধবীর কথা শুনে মেহেরিমা মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। আর যাই হোক, কারোর মৃত্যু চায় না মেহেরিমা। নীলাক্ষী, ভেঙে পড়লে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখ। যা হয় ভালোর জন্যই হয়। আর প্রত্যেক মানুষকেই তার কৃতকর্মের শাস্তি পেতে হবে, সেটা আজ হোক বা কাল। নিচের মায়ের কথাটা শুনে মেহেরিমা একটু শান্ত হয়, কিন্তু এত নৃশংসতার মাঝে ভালোর তো কিছুই চোখে পড়ছে না মেহেরিমার। যদিও পলাশ মানুষটা খুব খারাপ, তাই বলে এত কঠিন শাস্তি? কে করেছে এমন, আর কেনই বা করছে? দুটো মানুষকে এইভাবে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া ব্যক্তি কি একজনই? হঠাৎই গতকাল রাতের কথা মনে পড়ে যায় মেহেরিমার। ও সাথে সাথে নিচের মায়ের দিকে অবাক চোখে তাকায়। অবনী শেখ নিচের দিকে মেহেরিমাকে ওভাবে তাকাতে দেখে মুচকি হাসেন। মেহেরিমা মায়ের মুচকি হাসির কারণটা ঠিক ধরতে পারল না, তবে মেহেরিমা জানে ওর মা একদম পবিত্র, ঠিক ফুলদের মতো। মেহেরিমা হাঁটতে হাঁটতে কলেজে যাচ্ছে আর মনে মনে ভাবছে হৃদিত ভাইয়ের সাথে একবার কথা বলা উচিত এই বিষয় নিয়ে। উনি তো এইসবের কিছুই জানেন না, সবটা জানলে উনি নিশ্চয়ই ভালো কোনো সলিউশন দেবে। কথাটা ভাবতেই মেহেরিমা একটু স্বস্তি পায়। চৌধুরী পরিবার, চৌধুরী নামটার সাথে কেমন যেন একটা আধিপত্য মিশে আছে। আনন্দপুর গ্রামে যদি ধনী পরিবারের তালিকা করা হয়, নিঃসন্দেহে চৌধুরী পরিবার সবার উপরে থাকবে। আর এই জন্য চৌধুরীদের গ্রামের কর্তা মানা হয়। চৌধুরীদের এক কথায় গ্রামের মানুষ উঠে বসে। বলা বাহুল্য, চৌধুরীদের এক প্রকার ভয় পেয়ে মান্য করেই চলে তারা। 2 তলা বিশিষ্ট চৌধুরী বাড়িটা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে। বাড়ির প্রতিটা কানায় কানায় যেন আভিজাত্যের ছোঁয়া মিশে আছে। চৌধুরী ভিলার পেছনে রয়েছে বড় বড় দুটো পুকুর, যার চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ অনেক ধরনের ফলের গাছ।
চৌধুরী ভিলা থেকে মেন গেট পর্যন্ত হেঁটে যেতে 5 মিনিট মতো সময় লাগে। বাড়ির সামনেই রয়েছে সুবিশাল জায়গা, তার ঠিক মাঝ বরাবর রাস্তা। রাস্তার ডান পাশে নামনাচানা হাজারো ফুলের সমাহার, বাম পাশে রয়েছে শত শত নারিকেল ও সুপারি গাছ, সাথে আরো একটা পুকুর। পুকুরের সামনে গাছের নিচে বাঁশ দিয়ে বসার জায়গাও করা আছে। চৌধুরী বাড়ির কর্তা ছিলেন মৃত হান্নান চৌধুরী, তার স্ত্রী ছিলেন মৃত রেণুবালা চৌধুরী। মৃত হান্নান চৌধুরী 4 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। প্রথম পুত্র এমপি আরিফ হাসান চৌধুরী, যিনি 35 বছর আগে এই চৌধুরী বাড়ি ত্যাগ করে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। আজও চৌধুরী বাড়িতে পায়ের ধুলো দেননি তিনি। ওনার অর্ধাঙ্গিনী শ্রেয়া চৌধুরী, যিনি বর্তমান ঢাবিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর পদে কর্মরত আছেন। বর্তমানে 2 পুত্র সন্তানের জনক আরিফ চৌধুরী। প্রথম সন্তান তথ্যমন্ত্রী আয়াস চৌধুরী, যার স্ত্রী বাণিজ্য মন্ত্রী মামুন তালুকদারের একমাত্র মেয়ে আরিশা তালুকদার। দ্বিতীয় সন্তান সবার বড্ড আদরের তাহমিদ হৃদিত চৌধুরী। দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আজাদ চৌধুরী। বর্তমান চৌধুরী পরিবারের সকল ব্যবসা ও কোম্পানির দায়িত্বে আছেন তিনি। স্ত্রী আয়েশা চৌধুরী। আজাদ চৌধুরী 2 সন্তানের জনক। প্রথম সন্তান তাবান চৌধুরী, দ্বিতীয় সন্তান ত্রিধা চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর তৃতীয় পুত্র আয়মান চৌধুরী 36 বছর আগে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছিলেন। আদৌ সেটা আত্মহত্যা ছিল নাকি খুন ছিল, তা সময়ের আড়ালে চাপা পড়ে গেছে। চতুর্থ পুত্র লেফটেন্যান্ট জেনারেল আবরার চৌধুরী, তিনি একজন আর্মি অফিসার। স্ত্রী আতিয়া চৌধুরী। ওনার একমাত্র পুত্র সন্তান তাইব চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর একমাত্র মেয়ে আয়রা চৌধুরী, যে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে। বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রে। অলিভিয়া ও অ্যামেলিয়া 2 মেয়ে সন্তানের জননী আয়রা। মেহেরিমা ক্লাসে বসে আছে, এখন বায়োলজি ক্লাস চলছে, কিন্তু মেহেরিমার সেদিকে কোনো মনোযোগ নেই। সে ব্যস্ত তার গভীর চিন্তায়। এই মেহু, কি হয়েছে তোর? মেহেরিমাকে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলে ত্রিধা। মেহেরিমা হুঁশে ফিরে। কিছু বলবি? ক্লাস শেষ, পরবর্তী ক্লাস করবি তুই? না রে, আজ ভালো লাগছে না, বাসায় যাব। ওকে। মেহেরিমা আর ত্রিধা কলেজের মাঝ বরাবর রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মেহরিমা, তুই কি গতকালকের ঘটনা নিয়ে আপসেট? হুম। তাহলে কি পলাশের বিভৎস অবস্থার কথা শুনে? মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিছু একটা মনে পড়তেই বলে, হৃদিত ভাইয়া বিকালে কোথায় থাকে রে? মেহেরিমার কথা শুনে ত্রিধা দুষ্টু হেসে বলে, কেন রে, আমার ভাইকে দিয়ে তোর কি? আমার হ্যান্ডসাম ডেশিং সুচরিত্র ভাইয়ের সাথে প্রেম করার ফোন দিয়ে আসছিস নাকি? সুনাম একটু বেশি করে ফেললি না? যাই হোক, বল না হৃদিত ভাই বিকালে কোথায় থাকে? ভাইয়া আর কোথায় থাকবে, তার যা কাজ নিজের রুমের ব্যালকনিতে বসে ছবি আঁকবে, না হলে বাড়ির পেছনে পুকুরের সামনের বাগানে বসে গিটার বাজাবে, আর মাঝে মাঝে একটু বাইরে আসে। বিকালে বাসায় থাকে ভাইয়া। ওরা কথা বলতে বলতে কলেজ গেটের সামনে চলে আসে। এই সময় রাস্তার ওপাশে চেনা পরিচিত গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখেই মেহেরিমা অবাক হয় বেশ, তবে মনে মনে খুশিও হয় খুব। মেহেরিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ত্রিধা মৃদু ধাক্কা দিয়ে বলে, মেহু বেবি, তোর হ্যান্ডসাম ওয়েট করছে, যা মিট কর, আমি বাসায় যাই। কথাটা বলে একটা ভ্যান ডেকে সেটাতে উঠে পড়ে ত্রিধা। মেহেরিমাকে হাতের ইশারায় বাই জানায়। বেচারি মেহেরিমা অসহায় চোখে ত্রিধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ত্রিধা গতকাল বাসায় যেয়ে যখন জানতে পারলো ওর মা ওকে ডাকেনি, তখনও তাইফ আর তাবানের পেছনে এক প্রকার কাঁঠালের আঠার মতো চিপকে থাকে, সব সত্যিটা জেনেছে। আর তাতেই খুশিতে আত্মহারা ত্রিধা। মেহেরিমা ওর ভাবি হয়ে ভাবতে ওর মনটা খুশিতে ঝলমলিয়ে উঠছে। ত্রিধা মেহেরিমার দিকে তাকিয়ে ওর ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হাসতে থাকে। মেহেরিমা মনে মনে ভেঙচি কাটে, সময় মেহেরিমারও আসবে। হঠাৎ নিচের ব্যাগে থাকা ফোনটা ছনছনিয়ে বেঁচে উঠতেই মেহেরিমার ভাবনায় ছেদ পড়ে। বাবা ফোন দিয়েছে ভেবে মেহেরিমা তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে অপরিচিত নাম্বার দেখতেই ভ্রুচূড়া কুঁচকে ফোনের স্ক্রিনে তাকায়। কেটে দেবে দেবে করেও কি যেন মনে করে কলটা রিসিভ করে আর সাথে সাথেই
ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। ইউ হ্যাভ জাস্ট 2 মিনিটস, আই এম ওয়েটিং। 1 সেকেন্ডও লেট করলে কোলে তুলে নিয়ে আসবো। কথাটা বলেই হৃদিত কল কেটে দেয়। মেহেরিমা এমন লাগামহীন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। 20 সেকেন্ডের মতো লজ্জায় লাল হওয়া গাল নিয়ে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়। তারপর হৃদিতের দেওয়া থ্রেটের কথা মনে পড়তেই এক প্রকার দৌড়ে রাস্তা পার হয়ে গাড়ির নিকট আসে। মেহেরিমা গাড়ির নিকট আসতেই দরজাটা খুলে যায়। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। হৃদিত গাড়ির দরজা বন্ধ করে দেয়। সেদিনের মতো আজও জানালার গ্লাস ওঠানো। কাল থেকে বোরকা পরে হিজাব করে কলেজে আসবি। মেয়েরা হাতে পায়ে কি যেন পরে ওগুলো পরবি। চোখের উপর কি একটা কাপড় লাগায় সেটাও লাগাবি। মোট কথা, তোর শরীরের একটা পশমও যেন দেখা না যায়, ইভেন চোখও না। হুট করে হৃদিতের মুখে এমন কথা শুনতেই মেহেরিমা যেন আকাশ থেকে পড়ে। মেহেরিমা আজ নিয়ত করে এসেছে হৃদিতকে একটুও ভয় পাবে না। উনি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পেতে হবে? কিন্তু এই চমের সামনে আসলে মেহেরিমার সব হাওয়া বেরিয়ে যায়। তবুও মনের সাহস জুগিয়ে দৃঢ়তার সাথে আস্তে করে বলে, বাবা ব্যবসায়ের কাজে শহরে গেছে, মা স্কুল আর সংসার নিয়ে ব্যস্ত। আজ বাসায় যেয়ে মাকে বলবো, মা ফ্রি হয়ে কিনে এনে দেবে। তোকে কি বললাম তোর কানে যায়নি? কালকে থেকেই তোকে এভাবে আসতে হবে, না হলে তোর কলেজে আসার দরকার নেই। আমার ভালোবাসাতেই তোর সারা জীবন কেটে যাবে। তাহলে তুই আবার চাকরি করবি কেন? হৃদিতের ধমকে বলা কথাগুলো শুনে মেহেরিমা ভয় পেয়ে যায় ও জানালার দিকে চেপে যায়। মাথা নিচু করে ঠায় বসে রয়। যা, আরও এগিয়ে যা ওইদিকে, একেবারে গাড়ির ডোর ভেঙে নিচে পড়ে যা। হৃদিতের এবারের বলা কথায় মেহেরিমা আরো জড়সড় হয়ে বসে। ভয়ে ওর প্রাণ পাখিতে উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ হৃদিতের দৃষ্টি মেহেরিমার রক্তজমা হাতের দিকে পড়তে ওর মুখভঙ্গি পাল্টে যায়। নীলমণির চোখ জোড়া লাল হয়ে ওঠে। হৃদিত ব্যাকসিট তুলে পানি আর হ্যান্ড ওয়াশ বের করে। মেহেরিমা তখনও নিচের অহেতুক ভাবনায় বিভোর হয়ে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ ডান হাতে টান পড়তে মেহেরিমা চৌকিতে চোখ তুলে তাকায় হৃদিতের দিকে। হৃদিত ততক্ষণে মেহেরিমার হাতের রক্তজমা স্থানে পানি ঢেলে দিয়েছে। সেই পানিতে গাড়ির সিট, মেহেরিমার জামা, হৃদিতের শার্ট ভিজে একাকার। হঠাৎ হৃদিতের এমন কর্মকাণ্ডে মেহেরিমা ঠিক বুঝতে পারছে না। ও থমকে তাকিয়ে আছে হৃদিতের মুখের দিকে। ফর্সা লম্বাটে মুখটা লাল টকটকে হয়ে আছে। চোখ শানিত চোয়াল যেন আরো শক্ত হয়ে গেছে। কপালে নীল রগগুলো ফুলে উঠেছে। নীল রঙের চোখজোড়া হঠাৎই কেমন ভয়ঙ্কর বর্ণ ধারণ করেছে। মেহেরিমা ভয়ে শুকনো ঢোক গিলে। হঠাৎ করে হাত ব্যথা আর জ্বালা অনুভব হতেই মেহেরিমা আঁতকে ওঠে। হৃদিতের সেদিকে কোনো খেয়ালই নেই। ও বিড়বিড়িয়ে কিছু একটা বলে চলেছে আর হ্যান্ড ওয়াশ দিয়ে মেহেরিমার হাত এমন ভাবে টলে চলেছে যেন হাতের চামড়াটাই তুলে ফেলবে। মেহেরিমা নিচের ব্যথা দাঁত চেপে সহ্য করে কানটা একটু এগিয়ে হৃদিতের কথা শোনার চেষ্টা করে। মাই লিটিল কিটি, ইউ আর অনলি মাইন, নো ওয়ান ক্যান টাচ ইউ। এই কথাগুলো হৃদিত বিড়বিড় করে বলছে। এবার আর ব্যথা জ্বালা সহ্য করতে না পেরে মেহেরিমা শব্দ করে কান্না করে দেয়। মেহেরিমা কান্নার শব্দ কর্ণগোচর হতে হৃদিতের হাত জোড়া থেমে যায়। ও হুঁশে ফিরে। মেহেরিমার সাথে এতক্ষণ ও কি করছে সেটা ভাবতে ওর চোখ মুখে অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে। হাতটার অবস্থা খুবই শোচনীয়, চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়ার উপক্রম। মেহেরিমা তখনও নিচের দিকে তাকিয়ে কান্না করে চলেছে। হলি শিট, ড্যাম ইট। কথাটা বলেই হৃদিত হাত দিয়ে স্টিয়ারিং এ জোরে আঘাত করে। সেই শব্দে মেহেরিমা কেঁপে ওঠে। তারপর দ্রুত টিস্যু দিয়ে মেহেরিমার হাত মুছে দিতে দিতে বলে, আই এম সরি লিটিল কিটি, প্লিজ ফরগিভ মি, আই প্রমিস নেক্সট টাইম আর কখনো তোকে এভাবে ব্যথা দিব না। প্লিজ কান্না করিস না। এই দেখ কানে ধরছি। জান আমার অ্যাগেইন সরি। হঠাৎ হৃদিতের কণ্ঠস্বরে এমন পরিবর্তন দেখে মেহেরিমার কান্না থেমে যায়। ও
ও ফুলো ফুলো চোখ মুখ নিয়ে হৃদিতের দিকে চোখ তুলে তাকায়। হৃদিত বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেসে কানে হাত দিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে আছে। আজ হৃদিতের এই ব্যবহার, এই রূপ, এই সম্পূর্ণ হৃদিতটাকে যেন নতুন লাগছে মেহেরিমার কাছে। এমন কিউট লুক দেখে না চাইতে মেহেরিমা মুচকি হাসে। হৃদিত এবার গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে চালাতে থাকে। সোনা, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারণ না। তোকে কেউ স্পর্শ করবে, দেখবে, এটা আমি সহ্য করতে পারি না। তাই তো রাগের মাথায় এমনটা করে ফেলেছি। আই এম সরি সোনা। কথাগুলো কর্ণে পৌঁছাতে মেহেরিমার বক্ষস্থল প্রশান্তিতে ছেয়ে যায়। নিচের হাতের ব্যথা ভুলে ওর মাথার মধ্যে হৃদিতের বলা কথা শুধু একটা কথাই ঘুরপাক খেতে থাকে, তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারো না। কিছুক্ষণ আগে হৃদিতের হিংস্র রূপটা যেন অতি সহজেই ভুলে যায়, হয়তোবা কথায় বশীভূত হয়ে। তা নয়তো কি? মেহেরিমা খুশি খুশি মনে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এত হসপিটালে ডক্টর দেখিয়ে তোর হাত ব্যান্ডেজ করতে হবে। খুব ব্যথা করছে জান, জ্বলছে খুব। হৃদিত কথাটা বলে মেহেরিমার ডান হাতটা ধরে ফু দিতে থাকে। মেহেরিমা প্রশান্তির হাসি দিয়ে বলে, এতক্ষণ জ্বলছিল, এখন শান্তি অনুভব হচ্ছে। সময় বিকেল বেলা। সূর্যি মামা আজকের মতো বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পুকুরের পানি মৃদু সূর্যের আলোয় ঝলমল ঝলমল করছে। ঠান্ডা ছিড়ি বাতাস বইছে। চৌধুরী বাড়ির ফুল বাগান থেকে ভেসে আসছে নামনাচানা ফুলের মিষ্টি সুবাস। হৃদিত বাড়ির পেছনে একা একা বসে গিটারের সুর তুলে গান গাইছে। তাইপার তাবান খেলার মাঠে গেছে ফুটবল খেলতে। না হলে এতক্ষণ হৃদিতকে বিরক্ত করে ছাড়তো। হৃদিতের গান গাওয়ার মাঝে হঠাৎ ওর ফোনটা নিজ শব্দে বেজে ওঠে। হৃদিতের কোনো কাজের মাঝে ডিস্টার্ব একদম পছন্দ না, ওর মেজাজ বিগড়ে যায়। তবু অনিচ্ছা সত্ত্বে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে হাতে নেয়। ফোনের স্ক্রিনে নিচের বাবার আনসেভ নাম্বারটা দেখতে হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কল রিসিভ করে। বলুন এমপি আরিফ হাসান চৌধুরী, কি দরকারে আমাকে স্মরণ করেছেন? আমি কি শুধু প্রয়োজনেই তোমাকে কল দেই বাবা? জি এমপি স্যার। হৃদিতের কাঠখুট্টে জবাবে আরিফ হাসান মলিন হেসে বলেন, বাসায় আসবে কবে? তোমাকে ছাড়া ভালো লাগছে না কিছু। তোমার মা কান্না করছে শুধু, তুমি কারো কল রিসিভ করছো না। কেন, আপনার বউ ছেলে বৌমা আছে তো, আমাকে কেন প্রয়োজন স্যার? আর তাছাড়া ঢাকাতে থাকলে আপনার রাজপ্রাসাদে আমি কয়দিন থাকি স্যার? আমাকে কাইন্ডলি একটু বলবেন প্লিজ। আপনার বউকে বলবেন এইসব কুমিরের কান্না যেন আমার জন্য না করে। এভাবে কেন বল? আমরা তোমার বাবা মা। আমি মানি না। তুমি মানো বা না মানো, সত্য এটাই, আর সত্য সবসময় সত্যই থাকে। ঠিক বলেছেন স্যার, সত্য সবসময় সত্যই থাকে, সত্য কখনো মুছে ফেলা সম্ভব নয়। কথাটা বলে হৃদিত কল কেটে দেয়। হৃদিত কল কাটতে আরিফ হাসানের চোখে জলেরা হানা দেয়। এই বিষাক্ত অতীত কবে পিছু ছাড়বে? এ অতীত যে আর টানা সম্ভব না, এর থেকে বরং মৃত্যুই শ্রেয়। নিজের জানের টুকরো ছেলেকে আরিফ হাসান হারিয়ে ফেলেছে। সে ছোট্ট হৃদিত আর এই হৃদিতের মাঝে যে আকাশ পাতাল পার্থক্য। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেতে পেছনে ফিরে তাকায় আরিফ হাসান। শ্রেয়া চৌধুরীকে দেখে চোখের জল লুকানোর বৃথা চেষ্টা করে। শ্রেয়া চৌধুরী স্লান হেসে বলেন, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এটা কি রাদ্রই ঠিক হওয়ার মতো? মিথ্যা সান্ত্বনা আর কত দিবে শ্রেয়? তোমার সাথে সাথে একই পাপ আমিও বয়ে বেড়াচ্ছি আরিফ। আল্লাহর ওপর ভরসা রাখো, আমাদের ছেলে আমাদেরকে একদিন ঠিকই বুঝতে পারবে। আমার পাপের কোনো ক্ষমা নেই শ্রেয়, আর না কখনো তোমাকে ক্ষমা করব আমি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাইরে চলে যায় আরিফ হাসান। শ্রেয়া চৌধুরী ছলছল চোখে ওনার চাওয়ার পানে
তাকিয়ে থাকে। হৃদিত তখন মেহেরিমাকে ডক্টর দেখিয়ে মার্কেটে চেয়ে বোরখার সাথে প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়ে বাসায় রেখে গেছে। মেহেরিমা বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়েছিল। অবনী শেখ 3টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে মেহেরিমার হাতে ব্যান্ডেজ দেখতেই পেয়ে পুলিশের মতো জেরা শুরু করেছিলেন। মেহেরিমা সব পারলেও অবনী শেখের ঈগল দৃষ্টির সামনে মিথ্যা বলতে পারে না। তবু আজ আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখায় বেশ সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলেছিল। সবটা শুনে অবনী শেখ বিশ্বাস করেছিলেন কিনা কে জানে, তবে মেহেরিমাকে আর প্রশ্ন করেননি। মেহেরিমা এখনো বোরকার ব্যাপারটা জানায়নি অবনী শেখকে। একদিনে এত কিছু ঘটলে ওর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মা অতি সহজেই সব বুঝে ফেলবেন। এমনিতেই অবনী শেখ চৌধুরীদের কেন যেন সহ্য করতে পারে না। মেহেরিমাকে চৌধুরী ভিলাতেও সহজে যেতে দেয় না। মেহেরিমা বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামায় না, কারণ ওর মা ওদের দুই বোনকে খুব প্রয়োজন ছাড়া কোথাও যেতে দেয় না। তবে চৌধুরী বাড়ির প্রতি একটু বেশি করে এই চা। মেহেরিমা ভেবে রেখেছে হাতের বাহানা দিয়ে এখন কয়েকদিন কলেজে যাবে না। তারপর ডাক্তার দেখানোর নাম করে বাইরে চেয়ে বাসায় এসে বলবে বোরকা কিনে নিয়ে এনেছে। এখন ভালোই ভালোই প্ল্যানিং মতো সবকিছু হলেই হলো। নীলাক্ষী মা, ঘুমিয়ে পড়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেহেরিমা ওর সামনে রাখা বইতে মনোযোগী দেয়। অবনী শেখ আর মাধবী মেহেরিমার ঘরে এসে খাটে বসে। মেহেরিমা ওদের দিকে চেয়ারে ঘুরিয়ে হাসি খুশি মুখে সামনাসামনি বসে। এত রাত হয়ে গেল এখনো পড়ার টেবিলে বসে বসে আছিস কেন? মাথা যন্ত্রণা করবে তো, সময় মতো সব কাজ করবি। অবনী শেখের কথায় মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মাধবী বলে, মা তুমি এত টাইমলি সব কাজ কিভাবে করো গো? আমরা চাইলে সবই করতে পারি, শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। এই দেখ, যারা ডক্টর তাদেরকে তো দিনের প্রায় অর্ধেক সময় হসপিটালে কাটাতে হয়। তারাও তো নিজেদের সংসার বাচ্চা সব সামনে থাকে, তাই চাইলেই সব সম্ভব। পাঞ্চুয়ালিটি আমাদের লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে যত বেশি পাঞ্চুয়াল সে তত বেশি সাকসেসফুল। তুমি কত বোঝো মা। মেহেরিমার বোকা কথায় অবনী শেখ মুচকি হেসে বলেন, সময় হোক, তোরাও বুঝবি। মনে রাখবি, সময় আর পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি ম্যাচিউর করে তোলে। সে যত বাস্তবতার কবলে পড়বে জীবনে, সে তত বেশি শিখবে, তত বেশি শক্ত হবে। তবে দোয়া করি আমার মতো এত বাস্তবতার সম্মুখীন তোদের যেন হতে না হয়। মেহেরিমা বোঝদারের মতো মাথা নাড়ে। মেহেরিমা অবনী শেখকে ওনার বলা শেষ কথাটা নিয়ে যখনই প্রশ্ন করতে যাবে তখনই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে। মেহেরিমাদের একতলা বিশিষ্ট ঘরটা বেশ পরিপাটি মানসম্মত। অবনী শেখ দরজা খুলতে এগিয়ে যায়। পেছন পেছন মেহেরিমা আর মাধবীও আসে। অবনী শেখ দরজা খুলতেই জলিল শেখকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরিমা আর মাধবী ওনার বুকের উপর হামলে পড়ে। জলিল শেখ দেহে যেন প্রাণ ফিরে পায়। কলিজার টুকরো মেয়ে দুটোকে ছাড়া জলিল শেখ এই কয়দিনে একটুও শান্তিতে ছিলেন না। উনি মুচকি হেসে দুই মেয়েকে দুই হাতে আগলে নেন। মীনাক্ষী, নীলাক্ষী, তোদের বাবা অনেক পথ জার্নি করে এসেছে, ওনাকে ফ্রেশ হতে দে। অবনী শেখের কথায় শুনে মাধবী আর মেহেরিমা জলিল শেখকে ছেড়ে দেয়। জলিল শেখ মেঝে থেকে ব্যাগটা তুলে ঘরে ঢুকতে ঢুকতে বলে, আমার আম্মারা কেমন আছে? মাধবী আর মেহেরিমা মুচকি এসে একসাথে বলে, আলহামদুলিল্লাহ বাবা। আলহামদুলিল্লাহ বাবা। মেহুমা, তোমার হাতে ব্যথা কমেছে? মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ বাবা, তোমার আসতে এত লেট হলো কেন? আমরা সবাই সেই সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। গ্রামের মানুষ তো চেয়ারম্যান করে বাড়ি মাটি রাখছিল না। জলিল শেখ মুচকি হেসে বলেন, একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ার দেরি হয়ে গেল আসতে। গ্রামের মানুষের অবস্থা জায়গা আমি আম্মা, তাই ওরা তো আসবেই আমার কাছে।